এই মুহূর্তে বাজারের সবচেয়ে হাইপড স্মার্টফোন হচ্ছে Redmi Note 14 Pro and Pro Plus। Redmi Note সিরিজ নিয়ে ইউজার্সদের মাঝে একটা আলাদাই সফট কর্নার আছে। মানে Xiaomiর কোনো সিরিজ নিয়ে এত বিশাল একটা ফ্যান বেস নাই Xiaomiর। এক একটা বোমের মতো মার্কেটে ঢুকছে Redmi Note 4, Redmi Note 7 এই টাইপের লেজেন্ডারি কিছু মডেলস। বাট যেখানে 15-20 হাজার টাকার মধ্যেই নোট সিরিজের ফোনগুলো লঞ্চ করা হতো রেগুলারলি, এখন সেই নোট সিরিজের নতুন ফোনগুলো বের হচ্ছে 35,000-40,000 টাকা প্রাইস রেঞ্জে। সো দ্যাটস আ বিগ চেঞ্জ ইন প্রাইস রেঞ্জ। তবে লয়াল ফ্যান্সরা বেশি দাম দিয়েও এই নোট সিরিজের ফোন নিতে রাজি। আর এবারের লেটেস্ট রিলিজ Redmi Note 14 Pro আজকে আমাদের স্টুডিওতে পাঠিয়েছে বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ট্রাস্টেড স্মার্টফোন অ্যান্ড স্মার্টফোন অ্যাক্সেসরিজ শপ টেক এন্ড টক বিডি। থ্যাঙ্কস টু দেম যে তারা অলরেডি বাংলাদেশে আসা অল্প কিছু ইউনিটের মধ্যে তাদের কাছে একটা থাকা ইউনিট আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে টেস্ট পারপাসে। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন পাবেন ডেসক্রিপশন বক্সে। ওকে, অনেক কথা হয়েছে। আজকে এই Redmi Note 14 Proর একটা এক্সট্রিম ময়নাতদন্ত রিপোর্ট আপনাদের কাছে আনবায়াসড ওয়েতে প্রেজেন্ট করব অ্যাজ ইউজুয়াল। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক সাইড। খারাপ কিছু দিয়ে স্টার্টিং করতে আমার আপত্তি নাই। দিস ইজ দ্য বক্স ফর Redmi Note 14 Pro। বক্সের আউটলুকস নিয়ে কিছু বলবো না, বাট Redmi শুড ডেফিনেটলি স্টার্ট ফোকাসিং মোর অন দেয়ার আনবক্সিং এক্সপিরিয়েন্স। কারণ ভাই 35,000 টাকা ইজ নট আ লো বাজেট ফর আ স্মার্টফোন। বক্স ওয়াজ ভেরি নর্মাল। বক্সের ভিতরে আছে একটা সিম কার্ড ইজেক্টর, ব্যাক কভার। বাট এই যুগে এসে আমাকে একটা পলিথিনের মধ্যে একটা স্মার্টফোন ধরাই দিলে সেই ব্যাপারটা আমি আসলে মেনে নিতে পারতেছি না। আসলে ওভারঅল আনবক্সিং এক্সপিরিয়েন্স দিয়ে ওইরকম ইমপ্রেসড হওয়ার মতো কিছুই নাই। বাট একটা জিনিস খুবই ভালো লাগছে যে তারা বক্সের মধ্যেই একটা 45 ওয়াটের চার্জিং ব্রিক ইনক্লুড করে, তার সঙ্গে থাকে একটা মোটামুটি ভালো লেংথের পাওয়ার কেবল। আচ্ছা, যাই হোক, আমাদের ইউনিটটা হচ্ছে হোয়াইট কালার। ফোনটা পাওয়া যায় মোট 4টা কালার ভ্যারিয়েন্টসে, আর নামগুলো দিছে একদমই সাদামাটা, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন অ্যান্ড পার্পেল। একটা কথা জানায় রাখি, এই ফোনটার রিয়ার সাইডে যেই একটা ঢেউ খেলানো এফেক্ট আপনারা দেখতেছেন, সোজা কথায় ওয়েভি একটা লুক বা ডিজাইন তারা এটা রিয়ার সাইডে যে ইমপ্লিমেন্ট করছে, এটা কিন্তু শুধুমাত্র হোয়াইট কালার ভ্যারিয়েন্টটার ক্ষেত্রেই। বাদবাকি যেসব কালার ভ্যারিয়েন্টস গুলো আমি দেখলাম সেগুলোর ডিজাইন কিন্তু এক একটা খুবই বেসিক ধরনের, যা অনেস্টলি দেখতেও এরকম অ্যাপিলিং কিছুই লাগে না, খুব সাদামাটা লাগে। জাস্ট এই হোয়াইট কালার ভ্যারিয়েন্টটাই আমার কাছে খুবই ভালো লাগছে, জাস্ট বিকজ এটার রিয়ার সাইডের লুকটা খুবই ইউনিক। অ্যান্ড আর আপনি যখন ফোনটাকে ডিরেক্ট সানলাইটে নিয়ে বের হবেন বা ডে টাইমে মোস্টলি যখন ফোনটা ইউজ করবেন, হাতে ফোনটা দেখতে আসলে খুবই কুল লাগে জাস্ট বিকজ অফ দ্য ব্যাক শেল। পার্সোনালি আই থিঙ্ক এই হোয়াইট কালারটাকে এটার ব্যাকের ডিজাইনটা সেভ করে দিছে, বাট বাকি কালার ভ্যারিয়েন্টস গুলোর ক্ষেত্রে আমি একই কথা বলতে পারলাম না। তাছাড়া ফোনটার মধ্যে একটাই না দুইটা আইপি রেটিং থাকছে, IP68 এন্ড IP69K। এই দুইটা ডিফারেন্ট রেটিং এটার মধ্যে থাকছে। IP68 মিনস এই ফোনটা 2 মিটার পর্যন্ত পানির নিচে 30 মিনিটস পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্ট। বাট IP69K সেটা হচ্ছে একটা নতুন ধরনের রেটিং বা একটু আনকমন, সেটা মানে ওয়াটার জেট স্প্ল্যাশ এই ফোনটা নিতে সক্ষম। তাছাড়া এই ক্যামেরা মডিউলটা নিয়ে আমি আমার আশেপাশের মানুষের মধ্যে একটা মিক্সড রিয়াকশন খুঁজে পাইছি। কিছু মানুষজনদের কাছে এই ক্যামেরা মডিউলটা একটা প্রিমিয়াম ধরনের লুক দিচ্ছে, আবার কিছু মানুষের কাছে এই মডিউলটাকে একটা একদম বেসিক এন্ট্রি লেভেল রেঞ্জের ফোনের মতো লাগতেছে। একটা জিনিস কি খেয়াল করছেন, ক্যামেরার যেই লেন্স গুলো এটার আশেপাশে একটা রিং দেওয়া, যা দেখলে মনে হয় যে না ফোনটার মধ্যে অ্যাটলিস্ট একটু অ্যাটেনশন টু ডিটেল দেওয়া হয়েছে ডিজাইনের ক্ষেত্রে। এমনিতে ফোনের এক সাইড ফাঁকা, আরেক সাইডে পাওয়ার বাটন এন্ড ভলিউম রকার্স ঠিক পজিশনেই আছে। নিচে আছে একটা টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে, বটম ফায়ারিং স্পিকার্স এন্ড প্রাইমারি মাইক্রোফোন। টপ সাইডে আছে আমাবর্ষার চাঁদ, দ্য মাইটি আইআর ব্লাস্টার। মানে 2024 সালে এসে একটা ফোনের মধ্যে আইআর ব্লাস্টার দেখতে পাবো, সেটা আসলে মানে কোনোভাবেই মাথায় আসার মতো না। বাট এখানে তারা একটা আইআর ব্লাস্টার ইমপ্লিমেন্ট করতেছে, উইচ আই অনেস্টলি অ্যাপ্রিসিয়েট। জিনিসটা মাঝে মধ্যে লাগে, এন্ড যখন লাগে দিস ক্যান বি আ লাইফ সেভার। তাছাড়াও টপ সাইডে পাবেন সেকেন্ডারি স্পিকার গ্রিল, যা একটা স্টেরিও এফেক্ট দিতে এই ফোনটাকে হেল্প করবে। আর দুই পাশে আরো দুইটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটার স্পিকার যথেষ্ট পরিমাণ লাউড লাগছে আমার কাছে। মোস্ট অফ দ্য ইউজার্সদের কোনো ধরনের কমপ্লেন থাকবে না ফোনটার থেকে। ম্যাক্স ভলিউমে আমি কোনো ধরনের ডিস্টরশন লক্ষ্য করি নাই। বাট একটা জিনিস ইজ ফর শিওর, এই স্পিকারগুলোর সাউন্ড সেপারেশন এন্ড লেয়ার্স গুলো অত একটা ভালোভাবে বোঝা যায় না। ইট অল ফিলস ভেরি ফ্ল্যাট। যে কোনো ধরনের মিডিয়া কনজাম্পশন বা মিউজিক লিসেনিং এর সময় সাউন্ড গুলো খুব ফ্ল্যাট টাইপের শোনায়, যা আমার কাছে ফ্রম টাইম টু টাইম খুব একটা ভালো লাগতেছিল না। এখন আসি ফোনটার ওয়ান অফ দ্য কি ফিচার্স বা একদম মেইন হাইলাইট ফিচার্স এর মধ্যে একটা, তা হচ্ছে এটার ডিসপ্লে। অন পেপার নাম্বারস এর কথা যদি আমরা বলি, 6.7
6.7 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেলিটি, যার রেজলিউশন হচ্ছে 1220x2712 বা FHD প্লাস বলতে পারেন ইন শর্ট। যতটুকু জানা গেছে এই ফোনটার ফ্রন্ট সাইডে কর্নিং গরিল্লা গ্লাস ভিক্টাস 2 ইউজ করা হচ্ছে, আর রিয়ার সাইডের জন্য ইউজ করা হচ্ছে গরিল্লা গ্লাস 5। তাছাড়া 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ and 3000 নিটসের ব্রাইটনেস। তবে আমার ইউসেজে সত্যি বলতে গেলে এই ডিসপ্লেটার ব্রাইটনেস আউটডোর সিচুয়েশনসে আমার বড় জোর 1000 থেকে মেবি 1200 নিটস মনে হয়েছে, এর উপরে হওয়া কোনোভাবেই সম্ভব না। মানে ডোন্ট গেট মি রং, ইটস ডেফিনেটলি ভিজিবল, আমি ভিজিবিলিটি কোনো ইস্যুই ফেস করি নাই এই ফোনটার ডিসপ্লের সঙ্গে। বাট 3000 নিটস এই কথাটা শোনার পর আপনি ফার্স্টে যে কথাটা ইমাজিন করবেন ওইটার সঙ্গে আসলে এই ডিসপ্লেটার বাস্তবে তেমন কোনো মিল নাই। ইটস নাথিং, মানে মাইন্ড ব্লোয়িং টাইপের ব্রাইট। সো ইয়া, বাট যত যাই হোক না কেন এই ফোনটার ডিসপ্লেটা আমার কাছে মারাত্মক ভাল লাগছে। এই ফোনটা যার যার হাতেই গেছে না কেন সবাই হাতে নিয়ে প্রথমেই বলছে যে ভাই ডিসপ্লেটা জোস। ডিসপ্লেটা এনাফ কালার অ্যাকুরেট, খুব স্মুথ টাইপের একটা ইউজার এক্সপিরিয়েন্স দেয়। দুই সাইডে আবার হালকা কার্ভ করা, যদিও বেজেলস গুলো চারিদিকে 100% ইভেন না, বাট চোখে পড়ার মতো কিছু না, এন্ড ইটস ডেফিনেটলি নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। আর অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, আপনারাই দেখেন এটা ভালোই ফাস্ট আনলক করতেছে কারণ অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো অ্যাকুরেসির দিক থেকে ডেফিনেটলি আলট্রাসনিক গুলোকে বিট না করতে পারলেও স্পিডের দিক থেকে ডেফিনেটলি এটা যথেষ্ট পরিমাণ ভালো আছে, এন্ড স্ন্যাপি টাইপের একটা আনলক এক্সপিরিয়েন্স এটা আমাকে দিয়েছে। আর মোটামুটি কখনোই এটা আমার ফিঙ্গারপ্রিন্ট রিড করতে ভুল করে নাই, একটু হালকা পাতলা ধুলাবালি থাকা সত্ত্বেও। যদিও আমি বলবো পজিশনিংটা একটু নিচে হয়ে গেছে, ভাই ফোনটা যথেষ্ট পরিমাণ বড় এন্ড এটাকে ওয়ান হ্যান্ড গ্রিপ করতে এমনি একটু ডিফিকাল্ট। সো এত নিচে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া ঠিক হয় নাই, আরো হাফ ইঞ্চ উপরে যদি এটার পজিশনিংটা করা হতো একদম মনের মতো হইতো। বাট সোজা কথা একদম পয়সা উসুল একটা ডিসপ্লে, এটা কোনোভাবেই কাউকেই এই ডিসপ্লেটা হতাশ করবে না আশা করি। তবে আজকাল চায়না মার্কেটে ভাঙচুর চলতেছে, যেটার পক্ষে আমি একদমই নাই। কেউ ফল কাটতেছে, কেউ বাইরে বাদাম ভাঙতেছে, মানে এক একটা উদ্ভট কাজকাম। এগুলো দিয়ে আসলে ফোনের ডিউরেবিলিটি প্রুফ করাটা আমার কাছে কোয়াইট ইলজিক্যাল লাগে, কারণ ব্যাপারগুলো জাস্ট টোটালি গিমিকি ফর দ্য মোস্ট পার্ট। এগুলোকে যদি ফোকাস না দিয়ে আরো বড় বড় যেসব ইস্যুগুলো আছে, যেমন গ্রিন লাইন ইস্যু, পিঙ্ক লাইন ইস্যু, ডিসপ্লে হোয়াইট হয়ে যাওয়া, এই সেই এগুলোর মধ্যে যদি আরেকটু ফোকাস করা হতো তাহলে আই ফিল লাইক মানুষজন আরেকটু বেনিফিটেড হয়। যাই হোক, ফোনটার আরো একটা বিষয় আমাকে চরম ধরনের স্যাটিসফাই করছে, যা হচ্ছে এই ফোনটার হ্যাপটিক্স। এই ফোনটার হ্যাপটিক মোটরস গুলো জাস্ট এক কথায় জোস, একদমই প্রিমিয়াম রেঞ্জের একটা স্মার্টফোনের মতোই হ্যাপটিক এক্সপিরিয়েন্স আমাকে এটা দিয়েছে। আর শাওমি না এই ব্যাপারটা খুব ভালো মতোই ধরতে পারছে যে এই ফোনটার হ্যাপটিক মোটরস খুবই ভালো, তাই বলে তারা এই ফোনটার ইউআই এর মধ্যে যেখানে সম্ভব সেইখানে হ্যাপটিক্স ঢুকাই দিছে। আপনি মোটামুটি যাই করেন না কেন, একটু ডানে থেকে বামে সোয়াইপ, উপর থেকে নিচে সোয়াইপ, যেটাই করেন না কেন দেখবেন আপনি একটা হ্যাপটিক ফিল করতেছেন। তো ফ্রম টাইম টু টাইম একটু এক্সেস লাগে, বাট স্টিল দ্য হ্যাপটিক্স আর জাস্ট সো স্যাটিসফাইং। এটার কারণে আসলে ফোনটার প্রিমিয়ামনেসটা আরো কিছুটা বেড়েই আসে। ফাইনালি চলেন এই পিছনে এতগুলো বড় বড় ক্যামেরা দিছে, এই ক্যামেরাগুলো নিয়ে আমরা একটু ইন ডিটেল আলোচনা করি। আমি জানি ক্যামেরাটার উপর ডিপেন্ড করে অনেকেই পারচেজ ডিসিশনটা নিবেন, সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, একটু মনোযোগ দিয়ে দেখেন। Redmi Note 14 Pro তে পিছনে মোট 3টা ক্যামেরা আছে, যার মধ্যে থাকছে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যার অ্যাপারচার 1.5 উইথ OIS। তারপর আছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড f2.2 এন্ড লাস্টলি 2 মেগাপিক্সেলের একটা ডামি ম্যাক্রো ক্যামেরা। আর ক্যামেরা মডিউলটার কারণে ফোনটাকে যে কোনো ফ্ল্যাট সারফেসের উপর রাখলে কোনো ধরনের ওয়াবল পাবেন না, যেটার ব্যাপারে আসলে অনেকেই কেয়ার করে। যাই হোক, এখন একেবারে পয়েন্টস ধরে ধরে ক্যামেরার উইক পয়েন্টগুলো যদি বলি, এক্সপোজার এন্ড হোয়াইট ব্যালেন্সের একেবারেই নাজেহাল অবস্থা। ফোনটা মোটামুটি যে কোনো সিনারিওতে আপনার ছবিকেই একটু ওয়ার্ম টোনে কনভার্ট করে দিবে, আই ডোন্ট নো ওয়াই। তাছাড়া ডে টাইম নাইট টাইম যে কোনো সময়ই হাইলাইট এরিয়াসকে টোটালি কোনো ধরনের ইমেজ প্রসেসিং এর থ্রু নেয় না ফোনটা, জাস্ট অ্যাজ ইট ইজ ভিউ ফাইন্ডারের মতোই আপনাকে ছবিটা ফাইনালাইজ দিয়ে দিবে, আনলেস ইউ টার্ন অন HDR মোড। HDR অন করলে আবার দেখবেন মোটামুটি প্রসেসিংটা কাজ করতেছে এন্ড হাইলাইট এরিয়াসগুলোকে এটা প্রসেস করে এক্সপোজারটাকে ঠিকঠাক করে ফেলে। আর কিছু সিনারিওতে যা বললামই পোস্ট প্রসেসিংটা কাজ করে না, স্পেশালি ইন টার্মস অফ পোর্ট্রেট পিকচার্স। কালার্স আর নট অ্যাকুরেট ইন মোস্ট কেসেস, ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুব লাইভলি কালার্সগুলোকেই কেমন মরা মরা করে ফেলতেছিল এই ক্যামেরাটা। এগুলোই হচ্ছে মোটামুটি ডাউনসাইডস। তাছাড়া পজিটিভ ব্যাপারগুলো যদি বলি, মোটামুটি ভালো লাইটিং এ ডিসেন্ট ছবি তুলতে পারবেন এই ফোনটা দ্বারা। স্টিল ইমেজেস এর ক্ষেত্রে ডিটেলস কম প্রিজার্ভ করতে পারে, কিছুটা স্মুথ করে ফেলে সবকিছুকেই। ডিজিটাল শার্পেনিং লক্ষ্য করা যায় থ্রু আউট দ্য হোল ইমেজ, যদিও স্কিন টোনস গুলো ভালোই অ্যাকুরেটলি ধরতে পারে ক্যামেরাটা, কিন্তু রিয়ার ক্যামেরার মতোই HDR-টা অফ করে যদি সেলফি তুলেন ওভার এক্সপোজ করে ফেলে বিভিন্ন জায়গা, তো HDR-টা অন করে ফেললে এই ইস্যুটা সলভ হয়ে যায়। ইনডোর আউটডোর সব জায়গায় আমি সিমিলার রেজাল্টসই পেয়েছি, খুব যে আহামরি তেমন একটা ডিফারেন্স
ডিফারেন্স ছিল তা বলতে পারলাম না, যদিও নাইট টাইমে চলে আসলে খুবই স্ট্রাগল করে সেলফি ক্যামেরাটা, ডিটেলস একদমই ধরে রাখতে পারে না। তাছাড়া ভিডিও জুমিং এক্সপিরিয়েন্স ওয়াজ দ্য ওয়ার্স্ট, মানে হতে চায় না কেন জানি জুম, বুঝলাম না আমি ব্যাপারটা, টেনে টেনে জুম ইন জুম আউটটা করা লাগে ফর সাম রিজন। তারপর ভিডিওর ব্যাপারে বলতে গেলে স্টেবল আছে, বাট স্টেবিলাইজেশনের অপটিমাইজেশন ইস্যুস ডেফিনেটলি আছে এখানে। ভিডিও রেকর্ড করতে করতে ক্যামেরাটাকে একটু উপর নিচ বা ডান বাম করতে গেলেই দেখবেন জিটারি একটা ভাব এসে পড়ে। ভিডিওজের ক্ষেত্রেও লো লাইটে থাকাকালীন আপনার স্কিন খুব স্মুথ টাইপের করে ফেলবে অ্যান্ড ভালোই স্ট্রাগল করবে, বাট প্রপার লাইট প্রোভাইড করলে আবার দেখবেন ঠিকঠাকই পারফর্ম করতেছে, যা দ্বারা আমি ভালোই শকড বলতে পারেন। ক্যামেরাটার শাটার স্পিডও কোয়াইট ফাস্ট ছিল, তো এই ব্যাপারে আমার কোনো কমপ্লেন্স নাই। সেলফি ক্যামেরা হিসাবে যেই 20 মেগাপিক্সেলের সেন্সরটা থাকছে সেটা দিয়ে আপ টু 1080p 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ভিডিওগুলো একটু লো লাইট সিচুয়েশনসে স্মুথ করে ফেলে, বাট প্রপার লাইট দিতে পারলে দেখতে খারাপ লাগে না। ক্যামেরার ব্যাপারে একটা কথা বলে রাখি, এই ফোনটা কিন্তু আপাতত ওয়ার্ল্ড ওয়াইড শুধুমাত্র চাইনিজ রোমটাই লঞ্চ হয়েছে। যতদূর আমরা শুনছি এই ফোনটার গ্লোবাল ভ্যারিয়েন্টও খুব দ্রুতই লঞ্চ হতে চলেছে, আর রিউমার্স যা বলতেছে এই ফোনটার যেই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা সেটা রিপ্লেস করে স্যামসাং এর 200 মেগাপিক্সেল আইসোসেল HP3 সেন্সরটা তারা গ্লোবাল ভ্যারিয়েন্টে ইমপ্লিমেন্ট করবে। যদি তা সত্যি হয় আমার মতে কিছুটা ওয়েট করেন, দেন গ্লোবাল ভ্যারিয়েন্টটাই নেন এই ফোনের। এটা যদি নাও হয়, এই যে প্রবলেমগুলোর ব্যাপারে আমি আজকে মেনশন করলাম মোস্টলি সবগুলোই কিন্তু সফটওয়্যার রিলেটেড প্রবলেম। সো এই ফোনটা আমাদের টেস্টিং এর মাঝে দিয়েও একটা ছোটখাটো সফটওয়্যার আপডেট আমরা পেয়ে গেছি, তার মধ্যে ক্যামেরা অপটিমাইজেশনসও ইনক্লুডেড ছিল, হুইচ ডিড মেক সাম ডিফারেন্সেস। তো হোপফুলি আস্তে ধীরে এটার ক্যামেরা পারফরমেন্সটা আরো অনেকটা বেটার হয়ে আসবে। অ্যান্ড আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে HyperOS অন টপ অফ Android 14। Xiaomiর HyperOSটা নিয়ে তারা অনেক কাজ করছে, আর মোটামুটি অনেকের কাছেই লাগতেছে যে এটা একটা আইফোন ভাব নিয়ে আসতেছে UI এর মধ্যে। আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে এটার ইউজার এক্সপিরিয়েন্সটা, অ্যান্ড নাথিং টু রিয়েলি কমপ্লেন অ্যাবাউট। কিন্তু এখানে একটা জীবনমুখী স্ট্রাগলের কথা বলি। ফোনটাকে প্রথমবার বক্স থেকে বের করে ইউজ করতে গিয়ে ভাই আমরা গুনে 20টা ব্লোটওয়্যার ডিলিট করছি ফোনটা থেকে। ব্লোটওয়্যার থাকুক বুঝতে পারছি, চাইনিজ রুমগুলোতে সব ফোনের ক্ষেত্রেই ব্লোটওয়্যার থাকে, সেই বলে 20টা, দ্যাটস অ্যান ইনসেইন নাম্বার। যাই হোক, অনেকেই ভাবেন যে চাইনিজ ভ্যারিয়েন্টগুলোতে প্লে স্টোর ইউজ করা নিয়ে একটু প্যারা খাইতে হয়। বাই ডিফল্ট এটার মধ্যে প্লে স্টোর ইনস্টল করা থাকে না, বাট এটারই মি স্টোর বা এরকম কিছু একটা থাকে, ওইখান থেকে আপনারা প্লে স্টোরটাকে আপডেট দিয়ে নিলে অটোমেটিকই গুগলের সমস্ত সার্ভিসেস, প্লে স্টোর সবগুলোই আপনারা এটার মধ্যে খুব ইজিলি ইউজ করতে পারবেন। তাছাড়া বাকি সমস্ত অ্যাপসগুলো নর্মাল পেয়েছি, বিকাশ, নগদ এই টাইপের অ্যাপসের OTP, তারপর গুগল ম্যাপসের লোকেশন, সবকিছুই আমাদের ইউনিটটার মধ্যে নর্মালি পারফর্ম করেছে। একটু স্পেক্সের ব্যাপারে কথা বলি। প্রসেসর হিসাবে এই ফোনটা দিয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলট্রা। এই প্রসেসরটা আসলে স্ন্যাপড্রাগন 7 সিরিজ অর্থাৎ একটা মিড রেঞ্জ ফোনের প্রসেসরের সাথে কম্পেয়ারেবল। এটা মার্কেটে একেবারেই নতুন একটা প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড। এটা একটা অক্টাকোর CPU, ক্লক স্পিড হচ্ছে 2.5 GHz। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্টস হিসাবে পাওয়া যাচ্ছে 8/128, 8/256, 12/256 অ্যান্ড 12/512। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 2.2 অ্যান্ড র্যাম হচ্ছে LPDDR4X। যদিও রেগুলার ইউসেজে অ্যাপ ওপেনিং ক্লোজিং এ তেমন কোনো ল্যাগ আমি পাই নাই। যেহেতু এটা একেবারেই নিউ একটা প্রসেসর, অনলাইনে এটা নিয়ে তেমন কোনো ইনফরমেশন আমরা খুঁজে পাই নাই, বাট আমাদের স্টুডিওতে আমরা এই ফোনটাকে 10 থেকে 15 মিনিটের মতো CPU স্ট্রেস টেস্ট করে দেখছি, অ্যান্ড সারপ্রাইজিংলি এই ফোনটার এই 10-15 মিনিট ধরে CPU স্ট্রেস টেস্ট করার পরে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ছিল, তাও আবার একটু পরে গিয়ে কমে আসছে। অ্যান্ড টেম্পারেচার একদমই ফিল করা যায় না, আমি ফিজিক্যালিও ধরে দেখছি, একটুও গরম হয় না এই ফোনটা, হুইচ ইজ এক্সট্রিমলি শকিং। তারপর আমরা এই ব্যাপারটা ভেরিফাই করার জন্য পাবজি মোবাইল HDR অ্যান্ড আলট্রা দিয়ে খেলে দেখছি। একটা কমপ্লিট ম্যাচ শেষ করার পরেও ফোনটা একদমই গরম হয় নাই, মানে টোটালি হিট কোনো ফিলই করা যায় নাই। এমনকি আমরা ইন গেমেও কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপস লক্ষ্য করি নাই। তো আই থিঙ্ক বলাই যায় এই ডাইমেনসিটি 7300 আলট্রা প্রসেসরটা গেমিং এর জন্য ভালোই অপটিমাইজ। তো যারা টুকিটাকি গেমিংও করবেন ভাবতেছেন, আই ফিল লাইক দিস ফোন ক্যান হ্যান্ডেল এনি টাইপ অফ গেমিং ইউ মাইট ওয়ান্ট টু ডু। তারপর আসেন ফোনটার ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড চার্জিং নিয়ে একটু কথা বলি। অ্যান্ড স্পয়লার অ্যালার্ট, ফোনটার এই দুইটা জিনিসই মারাত্মক রকমের জোস। মানে ব্যাটারি আছে 5500 mAh-এর, তবুও ফোনটা তেমন একটা মোটা না। 8.2 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস, আর ওয়েট মাত্র 190 গ্রাম। অলদো একটু টপ হেভি টাইপের ডিজাইন এই ফোনটার, কিন্তু শকিং পার্টটা হচ্ছে এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা এক্সিলেন্ট। তো ওয়েটটা আসলে একদমই ফিল করা যায় না ফোনটা হাতে নিলে, আর ওয়ান হ্যান্ড ইউসেজের ক্ষেত্রেও খুব কমফোর্টেবল লেগেছে আমার কাছে। তাছাড়া বক্সে দেয়া 45 ওয়াটের চার্জারটা দিয়ে আমাদের অবজারভেশনে ঠিক 1 ঘন্টা 5 মিনিটে ফোনটা 0 থেকে 100% চার্জ হয়ে গেছিল। চার্জিং এর টাইম একটু হিট হয় ফোনটা, খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু চার্জ ব্যাকআপ ভাই
ইনসেন লাগছে আমার কাছে। এই ফোনটাকে নিয়ে আমরা একদম ভোর সকালে বের হয়েছি এবং সকাল থেকে একদম রাত পর্যন্ত একটানা ফোনটাকে টেস্টিং অ্যান্ড কন্টিনিউয়াস ইউসেজের মধ্যে আমরা রাখছি। ফোনটার ক্যামেরাটা কন্টিনিউয়াসলি ইউজ করা হচ্ছিল অ্যান্ড বিভিন্ন ওয়েজে বলতে পারেন ইউসেজের মধ্যে দিয়েই ছিল ফোনটা হোল ডে লং। বাট বাসায় ফিরে লক্ষ্য করি আমরা যে ফোনটার মধ্যে 65% চার্জ রিমেইনিং, উইচ ইজ আ শকিং থিং টু সি। তো আসলে বলাই যাচ্ছে যে কোনো ধরনের ইউজারই হন না কেন একদিন ইজিলি পাড়ি দিয়ে ফেলতে পারবেন একটা সিঙ্গেল চার্জেই। আর ওরকম যদি হেভি গেমিং বা খুব বেশি ক্যামেরা ট্যামেরা ইউজ না করেন তাহলে আসলে 1.5 থেকে 2 দিনও চলে যাবে অনায়াসেই। সোজা কথা, ব্যাটারি কম্পার্টমেন্ট ইজ জাস্ট 10 on 10। এনিওয়েজ, আমরা মোটামুটি ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়ছি। আর এতক্ষণ ধরে ভিডিও যারা দেখছেন তারা মোটামুটি রেডমি নোট 14 প্রোর ব্যাপারে একটা ছোটখাটো পিএইচডি করে ফেলছেন। সো আপনি নিজেই ভালো বুঝতেছেন যে এই ফোনটাকে আপনার জন্য ঠিক হবে কি হবে না। আমাদের আনবায়াসড রিভিউর এটাই সার্থকতা যে আপনারা নিজে থেকে ডিসিশনটা নিতে পারবেন যে একটা ডিভাইসকে আপনার জন্য নেওয়া উচিত নাকি উচিত না। তবে অনেকেই আমার পার্সোনাল অপিনিয়নটা জানতে চাবেন যে এটাকে আসলে একটা ওয়ার্থ ইট পারচেস বলা যায় কি না। তো আমার নিজের বলার থাকলে আমি বলবো যারা রেডমি ফ্যান আছেন তাদের তো কোনো কথাই নাই, বাট যারা এমনিতেই ইউজাররা আছেন, একটা সলিড বিল্ড, সুন্দর ডিজাইন, মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন এই ফোনটা দেখতে পারেন। কিন্তু আপনি যদি ক্যামেরা ফোকাস করে একটা ফোন নিতে চান কিংবা চাইনিজ ভ্যারিয়েন্ট শুনে নাক শিটকান, তারা আই গেস একটু হোল্ড করতে পারেন, গ্লোবাল ভ্যারিয়েন্টের জন্য ওয়েট করেন। আই গেস তারা ক্যামেরাতে অ্যান্ড ওভারঅল এটার ইউআই আর ব্লোটওয়্যারের সিচুয়েশনটা অনেক ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে। সো আগে গ্লোবাল ভ্যারিয়েন্টটা দেখেন, তারপর ডিসিশন নেন। তাছাড়া প্রাইসিং এর ব্যাপারে যদি বলতে হয়, এই রেডমি নোট 14 প্রো ফোনটা কিন্তু একদম রিসেন্টলি মার্কেটে লঞ্চ হয়েছে। তো আমরা জানি যে একটা ফোন যখন একদম রিসেন্টলি লঞ্চ হয় তখন ফোনটার প্রাইস খুব হাই থাকে। সো এই মুহূর্তে মার্কেটে ফোনটার প্রাইস হচ্ছে 35,000 টাকা। বাট আমার ধারণা গ্লোবাল ভ্যারিয়েন্টটা লঞ্চ হয়ে গেলে এটার প্রাইস বিলো 30,000 টাকা ড্রপ করবে, 28 থেকে 30,000 টাকা হয়ে যাওয়ার কথা। তো তখন এটাকে আরো অনেক বেশি ওয়ার্থ ইট একটা ডিল বলে মনে হতে পারে অনেকের কাছেই। তবে আজকে আর কথা না বাড়াই, এই ছিল রেডমি নোট 14 প্রোর একটা আনবায়াসড রিভিউ আমাদের পক্ষ থেকে। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।